একটি অদ্ভুত গবেষণা, একটি রহস্যময় ডাইমেনশন আর একজন পিশাচ যে জন্ম আর মৃত্যুর মাঝখানে তৈরি করেছে তার নিজস্ব দুনিয়া। সে শুধু মানুষ মারে না, আত্মাকে বন্দি করে রাখে জন্মের পর জন্ম ধরে। কিন্তু এবার তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এক সাহসী ব্যক্তি। প্রশ্ন একটাই, সে কি পিশাচকে থামাতে পারবে, নাকি সেও হারিয়ে যাবে সেই ভয়ঙ্কর খেলার চক্রে? একেবারে ভিন্নধর্মী একটি সায়েন্স ফিকশন হরর বলিউড মুভি যা সম্প্রতি মুক্তি পেয়েছে, নাম হলো ভেদা। এই মুভিটি একেবারেই আপনার কল্পনার বাইরে। তাই ভিডিওটি লাইক করে দিন এবং মুভির গল্পটি আপনাদের কেমন লেগেছে এবং আমার এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন আর সময় নষ্ট না করে মূল গল্প শুরু করা যাক। মুভি শুরুতে আমরা একটি কয়েদিকে দেখতে পাই, যাকে কয়েকজন ব্রিটিশ সৈনিক ধরে রেখেছিল এবং তার ফাঁসি হতে চলেছিল। মৃত্যু ভয়ে তার মুখে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সে বারবার বলছিল, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই না। কিন্তু সেনারা তার কথা একেবারেই শুনছিল না এবং তাকে টেনে হিচড়ে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সে একজন পিশাচকে দেখতে পায় এবং বলে, তুমি? আমি তোমাকে চিনি। যেন সে তাকে আগে থেকেই চিনত। সে কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয় এবং ওই পিশাচের পেছনে দৌড়ায়। কিন্তু পিশাচ হঠাৎই অদৃশ্য হয়ে যায় আর কয়েদি ছুটতে ছুটতে একটি কুটিরে গিয়ে লুকায়। সেখানে আরেকজন মানুষকে বাধা অবস্থায় পাওয়া যায় যে পানি চাইছিল। কয়েদি তাকে পানি খাওয়ায়। ঠিক তখনই সৈনিকরা সেখানে এসে তাকে আবার ধরে ফেলে এবং নিয়ে গিয়ে ফাঁসি দিয়ে দেয়। এরপর গল্পটি বর্তমান সময়ে চলে আসে। আমরা একজন মানুষকে দেখি যার নাম রামবাবু। রাম আগে ইন্টেলিজেন্স ব্যুরোতে একজন অ্যাসেসিন হিসেবে কাজ করত। তার কাজের সময় সে অনেক মানুষকে হত্যা করেছিল, কিন্তু একসময় এই রক্তপাত তার মানসিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে শুরু করে। এত মানুষ হত্যার গ্লানি তাকে কুড়ে কুড়ে খেতে থাকে আর মৃতদের আত্মারা তাকে স্বপ্নে তাড়া করে বেড়াত। এসব সমস্যায় অতিষ্ঠ হয়ে সে চাকরি ছেড়ে দেয়। এখন সে একটি ট্র্যাক্টর কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করছে আর সেই কাজে সে সেরার নামের একটি গ্রামে যাচ্ছিল। কিন্তু ঘন অন্ধকার আর কুয়াশার কারণে ড্রাইভার মাঝপথে গাড়ি থামিয়ে দেয় আর বলে যে সে আর যাবে না এবং রামকে পানঘাটা নামক গ্রামে নামিয়ে দেয় এবং বলে, এখান থেকে 2 কিলোমিটার দূরে একটি পঞ্চায়েতের ঘর আছে, ওখানে 200 টাকা দিয়ে থেকে যেন। রাম ড্রাইভারের কাছ থেকে দিক নির্দেশনা চায়, কিন্তু ড্রাইভার অত্যন্ত অভদ্র ছিল। সে ঠিকভাবে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এখন রামের কোনো ধারণা ছিল না যে কোন দিকে যেতে হবে। ঘন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, কোথাও কোনো মানুষও ছিল না। হাঁটতে হাঁটতে সে এক জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। হঠাৎ সে দূরে এক টুকরো আলো দেখতে পায় আর সেদিকেই এগিয়ে যায়। সেখানে তার সাথে সেই পিশাচের দেখা হয়, যে বসে সারেঙ্গি বাজাচ্ছিল আর কবিতা স্টাইলে কথা বলছিল। রাম তাকে পঞ্চায়েতের ঘরের পথ জিজ্ঞাসা করে। পিশাচ তাকে বলে, এখান থেকে 6 কিলোমিটার এগিয়ে যান, কিন্তু একটু সাবধানে হাঁটবেন। কিন্তু রাম কিছুটা অস্বস্তি বোধ করে। সে জিজ্ঞাসা করে, একটা কথা বলুন তো, আপনি এই অন্ধকারে জঙ্গলে করছেনটা কি? পিশাচ উত্তর দেয়, আমি তো এখানেই থাকি। যাই হোক, রাম তার দেখানো পথে হাঁটা শুরু করে, কিন্তু হঠাৎ তার মাথা ঘুরতে থাকে, সবকিছু লাল লাল দেখতে থাকে। তখনই এক অদ্ভুত লোক তার সামনে আসে, যেটা এক পশুর মতো আচরণ করছিল। হঠাৎ করেই সে রামের উপর আক্রমণ করে, কিন্তু রাম তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং আবার সেই পিশাচের কাছে ফিরে আসে। রাম বলে, ওখানে কেউ ছিল, সে আমার উপর আক্রমণ করেছিল। পিশাচ বলে, সেটা কোনো পশু হবে। কিন্তু রাম বলে, না, ওটা তো পশু ছিল না। তবুও পিশাচ বলে, আপনি অন্ধকারে সঠিকভাবে দেখতে পাননি, ওটা নিশ্চয়ই কোনো জন্তু জানোয়ার ছিল। এইভাবে পিশাচ রামের সঙ্গে মাইন্ড গেম খেলতে শুরু করে এবং এবার সে তার পরবর্তী চাল চালে। সে বলে, কাছেই আমার একটা শেল্টার হোম আছে, ঠিক আপনার মতো পথভ্রষ্ট ভ্রমণকারীদের জন্যই বানানো হয়েছে। ভেতরটা খুব সুন্দর, আপনার ভালো লাগবে। রামের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়ে যায়। রাম তাকে টাকা দিতে চায়, কিন্তু পিশাচ কোনো টাকা নিতে চায় না। সে বলে, আপনি আমাদের অতিথি, এসবের কোনো দরকার নেই। রাম মনে করে লোকটা হয়তো খুব ভালো, তাই তার সঙ্গে রওনা হয়। পথে হাঁটতে হাঁটতে পিশাচ হঠাৎ হোঁচট খায়, কিন্তু পড়ে না এবং এক মুহূর্তের জন্য তার একটি পা ট্রান্সপ্যারেন্ট হয়ে যায়, যেন কোনো ভূতের মতো।
রাম এটা দেখে বুঝে যায় এ কোনো মানুষ না, কিন্তু সে সাহসী ছিল, তাই তার সাথেই যেতে থাকে। যা হবার হবে, দেখা যাবে। পিশাচ তাকে একটা ঝুপড়ির কাছে নিয়ে যায়, যেটাই সেই শেল্টার হোম যার কথা সে বলেছিল। কিন্তু এটা রামের কল্পনার মতো সুন্দর ছিল না। হঠাৎ পিশাচের চোখ কালো হয়ে যায়। সে কিছু মন্ত্র উচ্চারণ করে এবং রামকে ভেতরে যাওয়ার জন্য বলে, কিন্তু রাম এটা খেয়াল করতে পারেনি এবং ভেতরে ঢুকে যায়। ভেতরটা যেমন বলা হয়েছিল তেমন একদমই ছিল না, বরং খুবই অদ্ভুত। দেয়ালে ফাঁসির চিত্র টাঙানো ছিল, ব্রিটিশ অফিসারদের পুতুলও ছিল। শোবার জন্য খাটটাট কিছু ছিল না, শুধু একটা বিছানার মতো কিছু একটা ছিল। একটা টেবিল আর চেয়ার ছাড়া আর কিছুই ছিল না। রাম বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে, তাই ভাবে আজ রাতটা না ঘুমিয়ে জেগে থাকা ভালো। সেভাবে জেগেই যদি থাকি তাহলে আমার সেলস রিপোর্টই লিখে ফেলি। কিন্তু যখন সে টেবিলে বসে কাজ করতে যায় তখন হঠাৎ তার শরীর ফেড হয়ে যায়, আর সে হঠাৎ করে এক জেলের মধ্যে টেলিপোর্ট হয়ে যায়। সে ভাবতে থাকে, এটা কি হলো, আমি কোথায় এলাম, কিভাবে এলাম? ঠিক তখনই কিছু ব্রিটিশ অফিসার এসে তাকে নিয়ে যায়, যারা তাকে কয়েদি বলছিল এবং তার আজ ফাঁসি হওয়ার কথা ছিল। রাম কিছুই বুঝে উঠতে পারছিল না এই কি হচ্ছে। সে জেলারদের জিজ্ঞাসা করতে থাকে, আমি এখানে কিভাবে এলাম? কিন্তু জেলাররা ভাবে সে হয়তো মৃত্যু ভয়ে পাগল হয়ে গেছে আর আজে বাজে কথা বলছে। তারা তার কোনো কথা শোনে না এবং জোর করে তাকে বাইরে নিয়ে যায়। ঠিক তখনই রাম দেখতে পায় সেই পিশাচকে, যে এখন রামের ছবিও আঁকছিল। রাম অবাক হয়ে বলে, আমি তো তোমার কটেজে ছিলাম, এখানে কিভাবে এলাম? কিন্তু পিশাচ কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে। তখন রাম নিজেকে ছাড়িয়ে নিয়ে তার পেছনে দৌড়ায়, আর ঠিক যখন সে পিশাচকে ছুঁয়েছিল তখনই সে হঠাৎ করে টেলিপোর্ট হয়ে আবার পানঘাটা গ্রামে ফিরে আসে। রাম ফাঁসি থেকে বেঁচে গেলেও এখন তার ডান হাতে তীব্র জ্বালাভাব শুরু হয়। সে খেয়াল করে তার হাত নীল হয়ে যেতে শুরু করেছে। এরপর সে কিছু গ্রামবাসীর সঙ্গে কথা বলতে যায় এবং বলে, গতরাত আমি কটেজের পাশে একজন লোককে দেখেছিলাম। কিন্তু এই কথা শুনেই লোকগুলো ভয় পেয়ে আহিল মা বলে চিৎকার করতে করতে পালিয়ে যায়। সেখানে গোলু নামের একজন এই ঘটনার লক্ষ্য করে রামের কাছে আসে এবং জিজ্ঞাসা করে, আপনার উপর কি কোনো ভূতপ্রেতের ছায়া রয়েছে? রাম বলে, না তো। তখন গোলু বলে, তাহলে তারা আহিলমা দিদির নাম নিয়ে দৌড়ালো কেন? আসলে আহিলমা ভূতপ্রেত আর সুপার ন্যাচারাল পাওয়ারের বিষয়ে জানেন। এরপর রাম তাকে সব বলে যে সে কটেজের পাশে এক অদ্ভুত লোককে দেখেছিল। তখন গোলু বলে, তাহলে আপনাকে আহিলমা দিদির সঙ্গে দেখা করতেই হবে, কারণ গতরাত যাকে আপনি দেখেছেন সে মানুষ ছিল না, উপরই শক্তি ছিল। এরপর সে রামকে আহিলমার কাছে নিয়ে যায়। রাম সবকিছু আহিলমার কাছে খুলে বলে। তখন আহিলমা বলে, আপনি যাকে দেখেছেন আমরা তাকে পিশাচ বলি। আজ পর্যন্ত কেউ তাকে দেখে বেঁচে ফেরেনি। পরদিন তার মৃতদেহ ক্ষেতের মধ্যে পাওয়া যায়। আপনি দ্বিতীয় ব্যক্তি যে তাকে দেখে বেঁচে ফিরেছেন, কিন্তু আপনি এমন কি করলেন যে বেঁচে গেলেন? রাম বলে, আমি তার হাত ধরেছিলাম আর তারপরেই এখানে চলে আসি। কিন্তু যেই হাত ধরে আমি তাকে ছুঁয়েছিলাম সেই হাতটাই এখন নীল হয়ে যাচ্ছে। তখন আহিলমা বলেন, রাম এখনো পিশাচের প্রভাবের মধ্যে আছে, সে কার্সড হয়ে গেছে। রাম যেখানে গিয়েছিল সেটা ছিল পিশাচের নিজস্ব জগৎ। সেই জগতেই পিশাচ তার আত্মার এক অংশকে ফাঁদে ফেলেছে এবং এখন তাকে মানসিক ও শারীরিকভাবে টর্চার করছে। ধীরে ধীরে তার পুরো শরীরটাই নীল হয়ে যাবে এবং সে শেষ হয়ে যাবে। এটা সে রামের ছবি এঁকেই করেছে। আসলে যখন রামের ফাঁসির প্রস্তুতি চলছিল, তাকে যখন গাছের পাশে বসানো হয়েছিল, ঠিক তখনই পিশাচ তার ছবি এঁকে তার আত্মার এক অংশকে সে গাছের সঙ্গে বেঁধে দেয়। তাই যদি রাম নিজেকে বাঁচাতে চায় তবে তাকে আবার সেই পিশাচের জগতে ফিরে যেতে হবে, আত্মার সেই অংশকে ফিরিয়ে আনতে হবে আর সেখানে গিয়ে তার ফাঁসিও ঠেকাতে হবে, তখনই সে বাঁচবে। কিন্তু রাম এখন জানতে চায় এই পিশাচ আসলে কে। তখন আহিলমা তাকে পিশাচ সম্পর্কে সবকিছু বলতে শুরু করেন। জানা যায় পিশাচ এই সময়ের কেউ নয়, সে 1940 সালের সময়ের। একসময় সে একজন সাধারণ মানুষ ছিল এবং অসাধারণ কবি ছিল। সে ওই কটেজেই থাকতো আর ওই চেয়ারে বসে কবিতা লিখত। তখন দেশে বিপ্লবের সময় চলছিল আর সে তার বিপ্লবী কবিতার মাধ্যমে মানুষকে জাগ্রত করত। তার আইকিউ খুবই ভালো ছিল। ছোট বয়স থেকেই সে বই লিখত। সায়েন্স নিয়েও তার অনেক জ্ঞান ছিল আর সে নানান গবেষণাও করত।
একসময় সে নিজের একটি থিওরি পরীক্ষা করার জন্য জার্মানিতেও যায়, কিন্তু যখন সে ফিরে আসে তখন তার ভেতরে সুপার ন্যাচারাল পাওয়ার্স চলে আসে। সে শুধুমাত্র এক আঙ্গুলের ইশারায় কারো আত্মাকে দেহ থেকে আলাদা করে ফেলতে পারত। এতে সবাই তাকে ভয় পেতে শুরু করে, এমনকি ব্রিটিশ সরকারও। গ্রামবাসীরা কেউ বলতো সে কালো জাদু জানে, কেউ বলতো সে বিজ্ঞানী, কেউ বলতো দেশপ্রেমিক, আবার কেউ বলতো সে পিশাচ। একদিন কিছু গ্রামবাসী তার খবর ব্রিটিশদের দেয়, কিন্তু যখন ব্রিটিশরা তাকে ধরতে আসে তখন সে আর সেখানে ছিল না। আর এরপর থেকে তাকে কেউই ধরতে পারেনি। এখন বছরে কিছু নির্দিষ্ট দিন এমন হয় যখন সে আবার দেখা দেয়, আর তখনই মৃত্যু নিজের শিকার খোঁজে। মানে এই গ্রামে তখন কেউ না কেউ তার শিকার হয়। রাম জিজ্ঞাসা করে, কিন্তু সে এমন করে কেন? তখন আহিলমা বলেন, সেটা আমি জানি না, কিন্তু এতটুকু জানি আপনার হাতে মাত্র ৪৮ ঘন্টা আছে নিজেকে বাঁচানোর জন্য, তাই তাড়াতাড়ি করুন। এরপর রাম জানতে চায় সেই লোকটির কথা যে আগে পিশাচের থেকে বেঁচে ফিরেছিল। তারপর সে তার ঠিকানা নিয়ে রওনা হয়। লোকটির নাম হেমন্ত। কিন্তু গোলু বলে হেমন্তের কাছে গিয়ে কোনো লাভ নেই, সে বেঁচে গেলেও পাগল হয়ে গেছে। তবু রাম হেমন্তের সঙ্গে দেখা করতে যায়, কারণ তার জানা দরকার ছিল হেমন্ত কিভাবে বেঁচে ফিরেছে। কিন্তু পিশাচ শব্দ শুনতেই হেমন্ত ভয়ে কাঁপতে থাকে এবং কিছুই বলতে অস্বীকার করে। সে তাকে চলে যেতে বলে, কিন্তু অনেক অনুরোধ করার পর অবশেষে সে জানায় যে যখন তাকে ফাঁসির জন্য প্রস্তুত করা হচ্ছিল তখন ওম নামে একজন তাকে বলেছিল, তুমি জ্ঞান হারানোর অভিনয় করবে, তাহলে এরা তোমায় ফাঁসিতে ঝুলাবে না, আমি পরে এসে তোমায় ছাড়িয়ে নেব। এরপর হেমন্ত একদম তাই করেছিল, আর তার ফাঁসি স্থগিত হয়ে যায়। পরে ওম তাকে সেল থেকে বের করে আনতে সাহায্য করে এবং খুব অদ্ভুত একটা কথা বলে যে পিশাচ তাকে এর আগেও একবার ফাঁসিতে ঝুলিয়েছে। কিন্তু হেমন্ত কিছুই বুঝতে পারছিল না। তার শুধু একটাই লক্ষ্য ছিল, এখান থেকে বের হতে হবে। তখন ওম তাকে একটা কাগজ দেয় যেখানে একটা মন্ত্র লেখা ছিল এবং বলে, এই মন্ত্রটি কুয়ার সামনে দাঁড়িয়ে পড়ো, তারপর একটি ধাতব বস্তু চিবিয়ে কুয়ায় লাফ দাও। হেমন্ত ঠিক তাই করেছিল এবং ওখান থেকে বেরিয়ে আসে। এইসব জানার পর রাম এবং গোলু ফিরে যাচ্ছিল। তখন রাম খেয়াল করে যে অভিশাপ আরো বেশ ছড়িয়ে পড়ছে। তাই ও বুঝতে পারে যে কাজটা দ্রুত শেষ না করলে সে বাঁচতে পারবে না। কিন্তু তখন কেউ তাদের অনুসরণ করছিল, আর রাম তার স্পাই স্কিল দিয়ে সেটা টের পায়। সে চুপিসারে গোলুকে বলে, কেউ আমাদের পেছনে আসছে, তুমি সরাসরি আহিলমার কাছে চলে যাও, আমি পরে সেখানে আসছি। গোলু তখন দ্রুত আহিলমার আশ্রমের দিকে চলে যায়, আর রাম ওই লোকটির পেছনে ছুটে যায় যে তাদের পেছনে লেগেছিল। রাম তাকে ধরেই ফেলেছিল, কিন্তু ঠিক তখনই সেই লোকটা রামের মুখে পাউডার ছুড়ে দেয় এবং পালিয়ে যায়। রাম ভাবে এ হয়তো পিশাচের লোক। তখন সে সরাসরি আহিলমার কাছে গিয়ে জানতে চায় পিশাচ কি কাউকে দিয়ে তার হয়ে কাজ করায়। এখানে আহিলমা বলে, হেমন্তও একবার এমন এক লোকের কথা বলেছিল, কিন্তু আমি কখনো তাকে দেখিনি, না তার সম্পর্কে কিছু জানি। এরপর আহিলমা রামকে পিশাচের জগৎ সম্পর্কে আরও বিস্তারিতভাবে বোঝাতে শুরু করে। সে বলে, পিশাচের একটা আলাদা ডাইমেনশন আছে যেটা সে নিজেই তৈরি করেছে। যখন 1940 সালে অফিসাররা তাকে ধরতে আসে তখন সে তার নিজের তৈরি সেই ডাইমেনশনে পালিয়ে যায়। তাই সে আর কখনোই ধরা পড়েনি এবং তখন থেকেই সে সেখানে থাকে, ইচ্ছামতো আমাদের দুনিয়ায় আসা যাওয়া করে। কিন্তু যদি আমরা কোনোভাবে তাকে আবার 1940 সালের টাইমলাইনে পাঠিয়ে দিই তাহলে তার তৈরি এই দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে এবং সবকিছু বন্ধ হয়ে যাবে। তবে আহিলমা স্বীকার করে, কিন্তু আমি জানি না কিভাবে তাকে আবার সেই টাইমলাইনে পাঠানো যায়, সেটা তোমাকেই বের করতে হবে। এরপর আহিলমা বলে, আমি তোমার সাহায্য করতে বিরাট যোগ অবস্থায় বসবো। রাম জিজ্ঞাসা করে, কিন্তু এতে কি হবে? আহিলমা বলে, তা পরেই তুমি বুঝতে পারবে। এদিকে আমরা রামের এক বন্ধু ডক্টর শাখাওয়াতের দেখা পাই, যে একজন বিজ্ঞানী হলেও প্যারানর্মাল বিষয়ে গবেষণা করত। সেই সময়ে সে এক ব্যক্তিকে ধরে রেখেছিল যার ভেতরে সত্যিকারের এক পিশাচ ছিল, সেই ধরনের যে শরীরে প্রবেশ করে সমস্ত রক্ত শুষে নেয়। সে চিৎকার করে বলছিল, আমায় এখান থেকে বের করো, না হলে আমি এই মানুষটাকে শেষ করে দেব, এক ফোঁটা রক্ত বাকি থাকবে না। কিন্তু শাখাওয়াত তার কথায় পাত্তা দেয় না এবং তাকে একটা ওষুধ খাওয়ার জন্য বলে। ঠিক তখনই রামের ফোন আসে আর রাম তাকে পুরো ঘটনাটা খুলে বলে। সবকিছু শুনে শেখাওয়াত জানায় এই পিশাচ ব্ল্যাক ম্যাজিক আর সায়েন্স দুটোরই জ্ঞান রাখে। এই দুয়ের সমন্বয়ে সে তার শক্তি অর্জন করেছে এবং এখন সে এক ধরনের সুপার হিউম্যান হয়ে গেছে। সে এমন সবকিছু করতে পারে যা আমাদের কল্পনারও বাইরে।
সে যদি নিজেই একটা ডাইমেনশন বানিয়ে থাকে তাহলে অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস ব্যবহার করেছেন, কারণ সেটাই একমাত্র সম্ভাব্য উপায়। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব হলো ওই ডাইমেনশনে থাকা মানুষদের স্মৃতি প্রতি 24 ঘন্টায় একবার রিসেট হয়ে যায়, যার ফলে তারা একটানা একই কাজ বারবার করে যায়। যেমন ওই ৩-৪ জন সৈনিক যারা পিশাচের জগতে থাকে তাদেরকে সম্ভবত ১৯৪০ সাল থেকেই ধরে আনা হয়েছে এবং এখন রোবটের মতোই ব্যবহার করা হচ্ছে। তারা প্রতিদিন সেই সেলারে গিয়ে যাকেই দেখে তাকেই কয়েদি ভেবে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, অথচ তারা জানেই না যে তারা ১৯৪০-এ নেই, আর যাকে ফাঁসিতে ঝুলাচ্ছে সে কোনো দোষী নয়, বরং পিশাচের শিকার। অর্থাৎ শুরুতেই যে দৃশ্যটা আমরা দেখি সেখানে আসল কয়েদি ছিল না, ছিল পিশাচের এক শিকার, এবং পিশাচ এই কাজ অনেকদিন ধরেই করে আসছে। এখানে শিখাবাদ আরও বলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রভাব যাতে তোমার উপর না পড়ে তাই তোমাকে কপার শিল্ড হিসেবে ব্যবহার করতে হবে। এটা রিয়েল সায়েন্টিফিক ফ্যাক্ট যে কপার তোমাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থেকে রক্ষা করতে পারে। তাই হেমন্ত যে ধাতু চিবিয়ে কুয়ায় লাফ দিয়েছিল সেটাও ছিল কপার। এরপর শিখাবাদ পিশাচের দুনিয়া ধ্বংস করার উপায়ও বলে, যার জন্য রামকে প্রথমে ওই ডাইমেনশনের এনার্জি সোর্সটা খুঁজে বের করে সেটা বন্ধ করতে হবে, যেগুলো আলো ও শব্দের ফর্মে থাকতে পারে। কারণ ইলেকট্রোম্যাগনেটিক শব্দের মধ্যে ইলেকট্রিক মানে বিদ্যুৎ, যার সম্পর্ক আলো বা লাইটের সঙ্গে, আর ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বকীয় শক্তি, যার সম্পর্ক শব্দের সঙ্গে। তাই আলো ও শব্দ সংক্রান্ত উৎসগুলো খুঁজে পেতে হবে এবং বন্ধ করতে হবে। বন্ধুরা, আপনারা যদি খেয়াল করে থাকেন, যখন প্রথমবার রামের পিশাচের সঙ্গে মুখোমুখি দেখা হয় তখন প্রথম সে আলো দেখেছিল, তারপর মিউজিক শুনেছিল। রাম বলে, কিন্তু পিশাচ কি আমাকে এসব করতে দেবে? শিখাবাদ বলে, তুমি ঠিক বলেছ, ও তোমাকে দেখলেই মেরে ফেলবে। তখন সে রামকে একটি এনার্জি বল তৈরি করে তা পিশাচের এগেনস্টে ব্যবহার করার আইডিয়া দেয়। এর ফলে কিছু সময়ের জন্য পিশাচের শক্তিগুলো দুর্বল হয়ে পড়বে আর সে কিছু করতে পারবে না। এই সময়ের মধ্যেই তোমাকে কাজ শেষ করে ফেলতে হবে। শিখাবাদ সেই এনার্জি বল তৈরির জন্য যা যা লাগবে তা লিখে মেসেজ করে দেয়। তখন রাম গোলুকে দিয়ে সব জিনিস ব্যবস্থা করিয়ে সেই এনার্জি বল তৈরি করে ফেলে এবং সেটা নিয়ে পিশাচের কটেজের দিকে রওনা হয়। তবে এখানে গোলুর খুব ভয় লাগছিল যে যদি তার সামনে পিশাচ এসে যায়। তবু তারা নিরাপদে কটেজে পৌঁছায়, আর তখন পিশাচ সেখানে ছিল না। তখন রাম গোলুকে বলে, আমি এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে এই চেয়ারটাকে আগুন দিয়ে দিও। তারপর রাম তার পকেটে এনার্জি বল রাখে এবং কোমরের চারপাশে কপার তার জড়িয়ে চেয়ারে বসে পড়ে এবং আবার পিশাচের জগতে চলে যায়। এদিকে গোলু সেই চেয়ারটা বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে পিশাচের জগতে, যেখানে পিশাচ রামের আত্মার একটি অংশকে বেঁধে রেখেছিল, সেই অংশ আবার রামের শরীরের সঙ্গে যুক্ত হয়ে যায়, কিন্তু এবারও তার আত্মাসহ পুরো শরীর বন্দী হয়েছিল। ঠিক তখন পিশাচ তার সামনে এসে কিছু প্রশ্ন করতে শুরু করে, যা তার রিসার্চের অংশ ছিল। যেমন, মৃত্যুর এত কাছে এসে কেমন লাগছে? কোনো পুরনো কথা মনে পড়ছে? কি করা উচিত ছিল বা উচিত হয়নি? কি ঠিক বা কি ভুল, বা এমন কোনো আকাঙ্ক্ষা যা অপূর্ণ থেকে গেছে? কিন্তু রাম কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। এতে পিশাচ রেগে গিয়ে বলে, তোমায় তো এবার তৃতীয়বারের মতো ফাঁসি দেওয়া হচ্ছে, তাও কিছু মনে পড়ছে না? রাম বলে, না। পিশাচ তার নোট করে চলে যায়। এরপর যখন সৈনিকরা রামকে ফাঁসি দিতে প্রস্তুতি নিচ্ছিল, সে তখন অচেতন হওয়ার ভান করে। ফলে আপাতত তার ফাঁসি বন্ধ হয়ে যায় এবং তাকে কোঠরিতে বন্দি করে ফেলা হয়। এই সুযোগে ওম সেখানে আসে এবং তাকে কাগজ ও কপার দেয়। কিন্তু রাম বলে, এসবের দরকার নেই, আমি এখান থেকে বেরোনোর আরেকটা পথ জানি। সে এও বলে, আমি হেমন্তের সঙ্গে দেখা করেছি, ও তোমার কথা বলেছিল, কিন্তু তুমি লোকজনের সাহায্য করো কেন, আর তোমার সব মনে থাকে কিভাবে? এই কথা শুনে ওম চমকে ওঠে, মানে তুমি জানো এখানে 24 ঘন্টায় স্মৃতি মুছে যায়? রাম বলে, সে তো আমি জানি, এখানে প্রতিদিন মানুষ একই কাজ রিপিট করে। ওম বলে, কিন্তু এই কথাগুলো তো কেবল আমি আর পৃথিবী জানি। রাম জিজ্ঞাসা করে, এই পৃথিবীটা কে আবার? তখন ওম প্রকাশ করে, পিশাচের আসল নামই হলো পৃথিবী। রাম জিজ্ঞাসা করে, তাহলে তুমি ওর সঙ্গে আছো কেন? তখন ওম বলে, আমি একসময় ওর মতোই একজন বিপ্লবী ছিলাম। যখন শুনলাম পৃথিবী এমন কিছু আবিষ্কার করছে যা দিয়ে ব্রিটিশদের অস্ত্র ছাড়াই হারানো যাবে, তখন আমিও ওর সঙ্গে যুক্ত হয়ে গেলাম।
কিন্তু পরে ও এতটাই পাগল হয়ে গেল পরীক্ষার নেশায় যে ঠিক ভুলের পার্থক্য হারিয়ে ফেলল। মানুষের প্রাণ নিয়ে খেলতে ওর জন্য খুব সহজ হয়ে গিয়েছিল। তারপর ও নিজের একটা আলাদা ডাইমেনশন বানিয়ে ফেলে এই জায়গাটাই। এখানেও ওর পরীক্ষা চলছে। আমাকে এখানে এনে বলেছিল সফল হলে আমরা 1940 সালে ফিরে গিয়ে ইংরেজদের হারাবো এবং নতুন করে শুরু করব। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওর উদ্দেশ্য পাল্টে গেল। এখন সে জীবন মৃত্যুর উপরে নিয়ন্ত্রণ চায় এবং অনেকটাই সে তা করে ফেলেছে। তারপর রাম জিজ্ঞাসা করে, ভালো কথা, ও কেন বলেছিল যে আমাকে এর আগে 2 বার ফাঁসি দিয়েছে? এর মানে কি? ওম বলে, এর মানে হলো সে তোমাকে আগের 2 জন্মেও ফাঁসি দিয়েছে। আমি নিজে দেখেছি। সে জীবন মৃত্যুর উপর স্টাডি করে। বারবার জন্ম নেওয়ার রহস্য কি, কাউকে যদি একইভাবে বারবার মারা হয় তাহলে পরের জন্মে সে কি হয় ইত্যাদি। সুতরাং পিশাচ রামের আগের 2 জীবন থেকেই তাকে টেস্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করে আসছে। না জেনে সে এমন আরো কতজনের সাথেই করেছে। এই জন্যই সবাই তাকে পিশাচ বলে। কিন্তু রাম বলে, আমি তাকে হারাবো। ওম বলে, এটা সম্ভব নয়। সে এখন অনেক শক্তিশালী, তুমি তাকে হারাতেই পারবে না। আমার কথা শোনো, চুপচাপ কুয়ার রাস্তায় পালিয়ে যাও। কিন্তু রাম বলে, আমি সে রাবণের লঙ্কা না জ্বালিয়ে তো যাব না এখান থেকে। রাম ওমের কাছে সেই জায়গাগুলোর কথা জানতে চায় যেখানে পিশাচ তার কাজ চালায়। এতে সে 2টি জায়গার কথা জানতে পারে। একটি সেই জায়গা যেখানে পিশাচ মূর্তির সামনে বসে তন্ত্র সাধনা করে এবং আরেকটি তার ল্যাব যেখানে সে সায়েন্টিফিক গবেষণা করে। তখন পিশাচ তার সাধনায় ব্যস্ত ছিল, তাই তারা আগে ল্যাবের দিকে রওনা হয়। কিন্তু পথে সৈনিকরা তাদের দেখে ফেলে। তখন রাম নিজের পুরনো অ্যাসাসিন রূপকে জাগিয়ে তোলে এবং একা একাই তাদের সঙ্গে লড়াই করে। একে একে সবাইকে অচেতন করে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ পিশাচের এক বিশেষ লোক এসে রামের উপর আক্রমণ করে। কিন্তু রাম তখন নিজের পুরনো রূপে ফিরে এসেছে, সে তাকেও পরাস্ত করে দেয়। এরপর রাম একটি ঝুপড়ির মতো ল্যাবে পৌঁছায় যেখানে রকেটের মতো একটি যন্ত্র লাগানো ছিল যেটি ক্রমাগত বিপ শব্দ করছিল। তখন রামের মনে পড়ে শিখাওয়াত বলেছিল লাইট এবং সাউন্ডের পাওয়ার সোর্স বন্ধ করতে হবে। রামের মনে হয় এটি সাউন্ডের সোর্স, তাই সে সেটি বন্ধ করে দেয়। কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে এবং রাম দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পিশাচও অ্যালার্ম শুনে ল্যাবের দিকে তাকায়। ওদিকে রাম এবং ওম পিশাচের সাধনার জায়গায় গিয়ে পৌঁছায়। ওম বাইরে দাঁড়িয়ে পাহারা দেয় আর রাম আলোর উৎস খুঁজতে থাকে। কিন্তু সেখানে অনেকগুলো প্রদীপ জ্বলছিল, তাই সে একে একে সব প্রদীপ নিভাতে শুরু করে। ঠিক তখনই পিশাচ এসে কেবল আঙ্গুল তুলে ইশারা করেই ওমকে মেরে ফেলে। তারপর রামের উপর রেগে গিয়ে চিৎকার করে, তুমি কি বোকামি করছো? আমার বছরের পর বছরের পরিশ্রম আর এতগুলো মানুষের আত্মত্যাগ তুমি নষ্ট করে দিচ্ছ। যেটাই হোক, এত মানুষকে মেরে ফেলা কি সঠিক? পিশাচ তার কাজকে যুক্তিযুক্ত করার চেষ্টা করে। যখন লক্ষ্য বড় হয় তখন ত্যাগও বড় হয়। কটা লাশ পড়ল তখন তা গোনা হয় না। রাম বলে, আমি আর কাউকে মরতে দেব না। পিশাচ বলে, তাহলে এবার তোমার ফাঁসিতে নয়, আমি নিজেই মারব। কিন্তু রাম একদম ভয় পায় না। সে তাকে হালকাভাবে নেয় এবং একটি কাঠের টুকরো দিয়ে আঘাত করতে আসে। কিন্তু পিশাচ তার শক্তি দিয়ে রামকে থামিয়ে দেয় এবং সাইকিক পাওয়ার দিয়ে আক্রমণ করে। রাম তখন অসহায় হয়ে এক পাথরের আড়ালে আশ্রয় নেয়। কিন্তু নিজেকে সামলে সে তার এনার্জি বল বের করে পিশাচের দিকে ছুঁড়ে মারে, যেটা একটা স্মোক বোমের মতো কাজ করে। ধোঁয়ার মধ্যে পিশাচ আটকা পড়ে যায়। কিন্তু রাম ও শিখাওয়াত যতটা ভেবেছিল, পিশাচ তার চেয়েও শক্তিশালী ছিল। এনার্জি বলের কোনো প্রভাবই তার উপর পড়ে না। সে রামকে বাতাসে তুলে ফেলে। অন্যদিকে আহিলমা দিদিও তখন সাধনায় বসেছিল। সে তার নিজস্ব একটি এনার্জি বল তৈরি করে এবং রামের মাধ্যমে সেই শক্তি পিশাচের জগতে পাঠিয়ে দেয়। এবার পিশাচের শক্তি কিছুটা সময়ের জন্য দুর্বল হয়ে যায়। এখানে বলা দরকার, রামের এনার্জি বল আসলে ব্যর্থ হয়নি, কিন্তু তা ছিল অসম্পূর্ণ। কারণ পিশাচের শক্তি হলো বিজ্ঞান আর সাধনার কম্বিনেশন। সায়েন্টিফিক এনার্জি বল ও আহিলমার সাধনাযত শক্তির মিশ্রণে এই বলটি কাজ করে। তখন এর প্রভাবে পিশাচ কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে। রাম এই সুযোগ নিয়ে তাকে আক্রমণ করে এবং সেখানকার মূল পাওয়ার সোর্স অর্থাৎ একা একটি জ্বলা প্রদীপ সেটির দিকে দৌড়ায়। সে দ্রুত গিয়ে প্রদীপটি নিভিয়ে ফেলে এবং তার নিজের জগতে ফিরে আসে। ফিরে এসে সে দেখে তার হাত একেবারে ঠিক হয়ে গেছে। তারপর সে গিয়ে গোলুর সঙ্গে দেখা করে, যে অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছিল। গোলু জিজ্ঞাসা করে, আপনি সেই চেয়ারটা পুরাতে বলেছিলেন কেন? রাম তখন বলে দেয়, ডক্টর শিখাওয়াত আমাকে জানিয়েছিল ওই চেয়ারই ছিল ট্রান্সপোর্টের মূল মাধ্যম।
এখন পিশাচ আর এখানে আসতে পারবে না। গোলু জিজ্ঞাসা করে সে কি ভূত ছিল? রাম বলে জানি না, কিন্তু খুবই শক্তিশালী ছিল। গোলু জানায় রাম চলে যাওয়ার পর আহিলমা দিদি পুরো সময় সাধনায় বসেছিলেন। রাম বলে আমি জানি, উনি আমাকে সাহায্য করেছিলেন পিশাচকে হারাতে। অন্যদিকে আমরা দেখতে পাই পিশাচ তখন ফিরে গিয়েছে 1940 সালে, যেখানে সৈনিকরা তাকে ধরতে আসে। এক ভারতীয় সৈনিক বলে ওঠে ওকে গুলি করে মারুন, কিন্তু একজন ব্রিটিশ অফিসার বলে আমাদের তাকে গ্রেফতার করার আদেশ আছে, মারার নয়। তখন ভারতীয় সৈনিক বলে ও একজন পিশাচ রক্তবাহী, একে এখানেই মেরে ফেলুন। পিশাচ নিজেই বলে হ্যাঁ ঠিক বলছে, আমি পিশাচ, এবং সঙ্গে সঙ্গে সবাইকে মেরে ফেলে। অর্থাৎ তার শক্তি আগের চেয়েও অনেক বেশি বেড়ে গেছে। এদিকে প্রেজেন্ট টাইমে ডক্টর শেখাওয়াত বুঝতে পারে তার থিওরিতে কিছু গোলমাল আছে। সে রামকে জানায় যদি পিশাচ সত্যি 1940 সালে ফিরে গিয়ে থাকে তাহলে আমাদের পরিকল্পনা পুরোপুরি উল্টো হতে চলেছে, কিন্তু কি হতে চলেছে তা আমাদেরকে বলা হয় না। আর এখানেই সিনেমাটি শেষ হয় একটি ওপেন এন্ডিং এর মাধ্যমে, অর্থাৎ এই সিনেমার একটি সিকুয়েল হতে পারে। বন্ধুরা, এখন যেহেতু পিশাচ আগের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেছে, তাই 1940 সালে এসে সে সবকিছু পাল্টে দেবে এবং তার প্রভাব ভবিষ্যতের ওপরও পড়বে। আর কি কি হবে তা এখনই বলা যাচ্ছে না, সেটা পরে জানা যাবে হয়তো। তো বন্ধুরা, এটাই ছিল বেতা সিনেমার এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।